নমস্কার, বাংলা জাগোয় আপনাদের স্বাগত। বঙ্গে ক দফায় নির্বাচন হবে, ক দফায় ভোট চাইছে বিরোধীরা, ক দফায় ভোট চাইছে শাসক দল। কমিশন সেখানে বলছে যে বঙ্গের আইন শৃঙ্খলার ওপর পুরো বিষয়টা বিবেচনা হবে। যখন একদিকে এই নিয়ে চর্চা চলছে, তখন ঠিক অন্যদিকে এখনো পর্যন্ত একটা বিরাট সংখ্যক বিবেচনাধীন ভোটারদের ভবিষ্যৎ কিন্তু ঝুলে রয়েছে। আর এই সব কিছু নিয়ে কমিশন এসআইআর এর ভূমিকায় সরব তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম সমস্ত রাজনৈতিক দল। আর অন্যদিকে বিজেপি স্বপ্ন দেখছে 2026-এ পরিবর্তন। এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের আলোচনা, বঙ্গযুদ্ধ 2026। এই নিয়ে আলোচনায় ঢুকবো। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে আলাপ পর্ব সারবো। তবে এই মুহূর্তের সব থেকে বড় আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। আমরা জানি এই এসআইআর এবং এতজন ভোটারের নাম বাদ যাওয়া সবকিছু নিয়ে ধর্নায় বসেছিলেন, যে অবস্থানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত তিনি কিন্তু ইতিমধ্যেই নিয়েছেন। সব থেকে বড় আপডেট জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বিশ্বাস। সত্যজিৎ, কি আপডেট রয়েছে? দেখো, প্রায় 5 দিনের ধর্ণা কর্মসূচি। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা জানি গতকালও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধ করেন যে তার শরীরের কথা মাথায় রেখেই ধর্ণা কর্মসূচি তুলে নেওয়ার জন্য। কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা, বুথ লেভেলের কর্মীরা, তারা রাস্তায় রয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং আজকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন তার বক্তব্য রাখছিলেন, সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা কার্যত তৃণমূল কংগ্রেস জয় দেখছেন। এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যে মামলা চলছিল সুপ্রিম কোর্টে, সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছুক্ষণ পরেই তিনি জানান যে আজকে তিনি এই ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করছেন। অর্থাৎ 5 দিনের যে প্রতিবাদ কর্মসূচি তা আজকে শেষ হচ্ছে। এবং আগামীকাল থেকেও কিন্তু তৃণমূল কর্মীরা, যারা গ্রাসরুট লেভেলের তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন, তারা কিন্তু আন্দোলন জারি রাখবেন, প্রতিবাদ জারি রাখবেন, যতদিন না পর্যন্ত এই যারা 60 লক্ষ বাংলার ভোটার তাদের নাম বিবেচনাধীনের তালিকা থেকে চূড়ান্ত যে তালিকায়, সেই তালিকায় তাদের নাম যতদিন না আসছে, ততদিন তৃণমূল কংগ্রেস আন্দোলন জারি থাকবে। এবং আজকে একাধিকবার দেখা গেছে যে জ্ঞানেশ কুমারকে তার সাংবাদিক সম্মেলন চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলি গতকাল করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, সেই প্রশ্ন তিনি এড়িয়ে যান, তার সদুত্তর তিনি দিতে পারেননি। অর্থাৎ সেখান থেকেই স্পষ্ট হচ্ছিল যে নির্বাচন কমিশনকে কার্যত ব্যবহার করে বিজেপি কেন্দ্রীয় সরকার তারা বাংলার মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছিল। সেই বিষয়টা কার্যত স্পষ্ট হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন যে এই কর্মসূচি আজকে সমাপ্ত হলো। ফলে আগামীকাল বা আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে নিয়ে প্রতিবাদ করবেন, মিছিল মিটিং করবেন, তা কিন্তু কার্যত স্পষ্টই হচ্ছে। অর্পিতা, ধন্যবাদ সত্যজিৎ। আবারও পরবর্তীতে বিস্তারিত জানবো। তোমার থেকে কথা বললাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ বিশ্বাসের সঙ্গে। আলোচনায় ঢুকবো তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা উপস্থিত রয়েছেন। আলাপ পর্ব সেরে নিয়ে আমার একেবারে ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা আশিস চক্রবর্তী। আশিসদা, স্বাগত, নমস্কার। এবং আমার বাঁ দিকে রয়েছেন আইনজীবী, কলকাতা হাইকোর্টের তথা কংগ্রেস মুখপাত্র আশফাক আহমেদ, আপনাকেও স্বাগত জানাই, নমস্কার। এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন বিজেপি মুখপাত্র রুবি মণ্ডল। রুবিদি, আপনাকেও স্বাগত জানাই, নমস্কার। রুবিদি, আপনার কাছে আমি প্রথম প্রশ্ন রাখতে চাইব। কমিশনকে ব্যবহারের অভিযোগ বারবার শাসক থেকে বিরোধী সিপিএম হোক, কংগ্রেস হোক, তারা তুলেছেন। এবং ভোটারদের কাজ হচ্ছে যেখানে জনপ্রতিনিধিদের নির্বাচন করা, এমন অভিযোগও তারা তুলেছেন যে বেছে বেছে এমন ভোটারদের বাদ দেওয়া হচ্ছে যাতে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের সুবিধা হয়। কি বলবেন? দেখুন, ইলেকশন কমিশন পুরো পদটাই হচ্ছে একটি সাংবিধানিক পদ। তো সেটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকতে পারে না, কোনো রাজনৈতিক দলেরই কোনো প্রশ্ন থাকতে পারে। কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন ধরে বীভৎস নাটক করছে এবং সেই নাটকে সামিল হচ্ছে তৃণমূলের কিছু লোকেরা এবং সেটা নিয়ে নাচানাচি চলছে রীতিমতো। কারণ এই যে আজকে যে ঘোষণাটা হলো, সেটা আমরা আগে থেকেই জানি, এটা একটা আইন বিভাগীয় প্রসেসের মধ্যে দিয়ে চলছে। এখানে প্রচুর বিচারপতি ইনভলভ আছে। এই 60 লক্ষ যাদের হওয়ার কথা ছিল, মীমাংসিত বা অমীমাংসিত যাদের ভোটার লিস্টে ছিল, আমরা জানি এই বিষয়টা প্রথম থেকে। এবং 28 তারিখে ঘোষণার পরই কোথাও একটা বলেই দেওয়া হয়েছিল যে নমিনেশন জমা দেওয়ার আগে, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে পর্যন্ত যারা নতুন ভাবে অ্যাপ্লিকেশন করতে চান তারা অ্যাপ্লিকেশন করতে পারেন, এই প্রসেস টানা চলবে। এটা তো সেই 28 তারিখ থেকেই বলে রেখেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ভাবে নাটক করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা আপনাকে বিপদে, মানে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে আপনাদের, আমরাই পাশে আছি, আমরাই সাথে আছি, আমরাই আছি, এটাই বোঝানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ যথেষ্ট এখন সচেতন, মানুষ এদের কথায় পাত্তা দেয়নি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রথম থেকেই এসআইআর এ একদম মানে সুষ্ঠুভাবে তারা কিন্তু যে যে প্রক্রিয়াগুলো আছে সমস্ত কিছুতে পার্টিসিপেট করছে, সেটা আমরা প্রথম থেকেই দেখেছি। এবং আরেকটি জিনিস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করছিল, মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছিল। কিরকম? কিছু মানুষকে তো অলরেডি বিপদে ফেলেইছে, কারণ এই যে প্রথম থেকেই বলেছিল আমি এসআইআর হতে দেবো না, এতে প্রচুর মানুষ ভেবেছে হয়তো এসআইআর হবে না, আমরা কিছু করবো না, ফর্ম ফিল আপ করার দরকার নেই, ভুলভাল ফিল আপ করবো। এই বিপদে কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ফেলেছে এবং ফেলার পর তাদের নিয়ে রাজনীতি করার জন্য তিনি কিন্তু একটা বন্দুক রেডি করেছিল, কিন্তু কার্যত কোনো লাভ হয়নি। কারণ এত সুন্দরভাবে, এত সুষ্ঠুভাবে, একদম মানে একদম সুন্দরভাবে, এক কথা সুন্দরভাবে যে এত সুন্দর পরিচালনা করে দিয়েছে ইলেকশন কমিশন, ওরা ভাবতে পারেনি। ওরা মানুষকে বিপদে ফেলে ওরা ভেবেছিল আবার মানুষকে উদ্ধার করে দেখাবে যে আমরাই তো সবকিছু, এটাই দেখানোর চেষ্টা করছিল। কিন্তু এটা বিশ্বাস করুন মানুষ আর খায়নি। একদম আপনার এই প্রশ্নের উত্তর আমি নেব, আমার সঙ্গে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছেন। আমি প্রথমেই চলে যাব আশফাক আপনার কাছে। আমরা শুনলাম রুবিদি কোথাও গিয়ে কোট আনকোট তৃণমূল কংগ্রেসের এই যে প্রতিবাদ কর্মসূচি সেটাকে নাটক বললেন। প্রতিবাদ আপনারাও করেছেন এবং এখনো পর্যন্ত আপনারা এই সিদ্ধান্তে অনড় রয়েছেন যে কমিশনের যে ভূমিকা, যেভাবে গোটা প্রক্রিয়া হচ্ছে সেটা কোথাও গিয়ে সুষ্ঠুভাবে হয়নি। এই প্রতিবাদটা কি কোথাও দরকার ছিল না, কি মনে করছেন? আপনারাও কি একমত প্রসঙ্গে? দেখুন, শুরু থেকেই জাতীয় কংগ্রেস যে প্রক্রিয়া, আমরা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে যাইনি, এসআইআরের বিরুদ্ধে কথা বলিনি। আমরা বলেছি এর যে পদ্ধতি, এর যে এত তাড়াহুড়ো করে নেওয়া, তার আমরা বিরোধিতা করেছি। এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ক্ষেত্রে বলি, এরা শুধু রাজনীতি করার জন্য, বাইনারি পলিটিক্স করার জন্য এই সব ধর্ণা বা যা কিছু করছেন, ওনাদের সদিচ্ছা বলে কিছু নেই। রাজনীতিতে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, 60 লক্ষ মানুষের ভোটার অধিকার আজকে অনিশ্চিত, তার নিশ্চয়তা নেই, তা নিয়ে ভাববে না। গণতন্ত্রে যদি ভোটার তালিকা শুধু একটি প্রশাসনিক বিষয় নয়, এটা সাংবিধানিক অধিকার। আর্টিকেল 326 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলছে যে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তো এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এটা দায়িত্ব এবং আমাদের কংগ্রেসের অবস্থান সব স্পষ্ট যে স্বচ্ছ ভোটার তালিকা যতক্ষণ না আসছে, স্বচ্ছ ভোটার তালিকা পাবলিশ করার আগে, পাবলিশ না করা পর্যন্ত, এবং একটা ভোটার যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়, কারণ এটা সাংবিধানিক অধিকার। তো এই বঞ্চিত যেন না হয় তার জন্য আগে 60 লক্ষ মানুষের তালিকা পাবলিশ করতে হবে, তাদের ভোটার অধিকার সুনিশ্চিত করতে হবে, তবে ইলেকশন হবে। এবং তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টি এনারা শুধু রাজনীতি করার জন্য, রাজনীতির অভিযোগ আপনিও তুলছেন, বাইনারি পলিটিক্সের অভিযোগ তুলছে কংগ্রেসও। অন্যদিকে বিজেপির বক্তব্য যে একেবারে সুষ্ঠুভাবে এই প্রক্রিয়া, সুন্দরভাবে এই প্রক্রিয়া চলেছে এবং যে নাম বাদ গেছে, যারা ডিলিটেড তালিকায় রয়েছে, সেখানে আবারও অপশন রয়েছে, সেটা চূড়ান্ত তালিকা প্রকাশের সময় বলে দেওয়া হয়েছে। আমি একেবারে সরাসরি আশিস দা আপনার কাছে চলে যাব। বিজেপি এবং কংগ্রেস উভয়েরই অভিযোগ কোথাও গিয়ে রাজনীতি করছে তৃণমূল এই এসআইআর কে সামনে রেখে, নির্বাচনকে সামনে রেখে। প্রথমে আমি মাননীয় রুবি ম্যাডামের কথার উত্তর দিই যে একটা জিনিস তো উনি বললেন, খুব স্বাভাবিকভাবে প্রক্রিয়াটা চলছে এবং মানুষটাটি স্বতঃস্ফূর্তভাবে এই এসআইআরে সাড়া দিয়েছেন। স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়ার মানেটা যেটা হয় সেটা ঠিক এখানে ব্যাখ্যা দিলেন না। স্বতঃস্ফূর্ত নয়, আতঙ্কিত হয়ে সাড়া দিয়েছেন এবং 70 মানুষ বা তার নিচের বয়সের মানুষ বা বয়স্ক মানুষ নয়, সাধারণ মানুষ, যুবক, তাদেরকেও ছুটে বেড়াতে হয়েছে কোথায় গিয়ে তারা এই কেন্দ্রে যাবেন এবং সেখানে গিয়ে তাদের পরিচয়পত্র প্রমাণ দাখিল করবেন। একটা জিনিস তো রুবি ম্যাডামকে আমি জিজ্ঞেস করবো, মাননীয়া রুবি মণ্ডল, আপনি বিজেপিকে প্রতিনিধিত্ব করছেন, 7 নম্বর ফর্ম যেখানে 41 লক্ষ মতো জমা পড়লো আর 5,46,000 লোক সেখানে বাদ চলে গেল, 41,000 ফর্ম জমা পড়লো আর 5,46,000 নাম বাদ গেল।
এই যে 41,000 জমজমা পড়লো আর 5 লক্ষ রত্না 46 বিশ্বাসকে বাদ গেল, জিজ্ঞেস করবেন, কি করে হয়? এই আপনাদের অঙ্কটা দলের মেলাতে রত্না পারবেন? বিশ্বাসের মতো মাননীয়া- লোকেদেরকে জিজ্ঞেস মাননীয়া করবেন নেত্রী, যে আপনি- কাদের কাদের আপনার আধার পরিষ্কার কার্ড আপনার ভোটার দল কার্ড কি এটা বানিয়ে উত্তর দিয়েছে দিতে আচ্ছা পারবে? রুবিদি, আপনার কাছে আপনারা আসবো, এই উত্তর দিতে পারবেন? একসাথে বললে আমরা কারোর কথাই শুনতে পাচ্ছি না। ফর্ম রুবিদি, 7 আসবো আপনার কাছে। ফর্ম 7 জমা পড়লে 41,000 আর বাদ গেল 5,46,000। ইতিমধ্যে 56 লক্ষ বাদ দিয়ে দিয়েছিলেন, মানে 61 লক্ষ প্রায় 62 লক্ষর মতো বাদ হয়ে গেছে। এরপরে 60 লক্ষ আছে যেগুলো বিচারাধীন। এই বিচারাধীনের ব্যাপারে আজ সুপ্রিম কোর্টের রায় নিশ্চয়ই আপনি দেখেছেন বা আমরাও জেনেছি। অর্পিতা ম্যাডামকেও আমি বলবো, অর্পিতাকেও বলবো, আপনি এটা বলবেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওটা যে দায়িত্বপূর্ণ বিচার ব্যবস্থার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেখানে যত দ্রুততা সম্ভব সেটা মেনে নিতে হবে নির্বাচন কমিশনকে। বিচার ব্যবস্থা যেটা সিদ্ধান্ত নেবেন রিগার্ডিং ওই 60 লক্ষ প্রায় আরও ভোটার, মানে একটা অঙ্ক আমি মেলাতে পারছি না অর্পিতা, যেটা বিজেপির নেত্রী উনিও হয়তো বলবেন বা ওনার আগে পুরনো যারা সিনিয়র নেতারা বলে আসছেন, একটা কাকতালীয় ব্যাপার। 1,20,00,000 1,24,00,000 নাম বাদ যাবে। দেখা গেল 61 বা 62 লক্ষ ইতিমধ্যে গেছে আর 60 লক্ষ বাদ যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। আমরাই বরং বলতে পারি যে আমাদের এই আন্দোলনের ফলে, রাস্তায় নেমে আন্দোলন, সুপ্রিম কোর্টে আবেদন, সুপ্রিম কোর্টে যাওয়ার কড়া নাড়ার ফলে ওইটা হয়তো আপাতত 60 লক্ষটা নামতে অনেক কম নামবে। অর্থাৎ আমরা কিছু মানুষের কাছে তাদের ভোটাধিকার তুলে দিতে পারবো। যে কথা আমার ভাই আসফাক বললেন, সংবিধানের ধারা অনুযায়ী যে ভোটাধিকার মানুষের সর্বোচ্চ অধিকার গণতন্ত্রে, সেই ভোটাধিকার একটা সময় বামফ্রন্টের আমলে অন্য মাত্রা দিয়ে কেড়ে নেওয়া হতো। সেই ব্যাপারেও ভোটার কার্ড আন্দোলন করেছিলেন শ্রীমতী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় আছেন মানুষের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে। নির্বাচনের ফল যাই হোক না কেন সে আলোচনা পরে হবে, কিন্তু মানুষ তার নিজের ভোট নিজে দেবে, এই অধিকার যেমন আমরা সেই 21শে জুলাইয়ের আন্দোলন হয়েছিল, আজও সেই রাস্তায় ধর্নায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন যে গণতন্ত্রের সর্বোচ্চ হাতিয়ার যে জনগণ, তার যে ভোটাধিকার সেটা যেন খর্ব না হয়। আমি একেবারে রুবিদি আপনার কাছে যাব আশিসদার প্রশ্নের উত্তর নিয়ে, যে আপনি বললেন যে একেবারে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনারা বলছেন যে এই যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে সেই জায়গায় কিছু টেকনিক্যাল ফল্টের কথা তুলছেন এবং পুরো বিষয়টা আবারও ফর্ম ফিল আপের একটা অপশন রয়েছে এবং কমিশন বিষয়টা দেখছে, জুডিশিয়াল দেখছে। কিন্তু এই তথ্য তো আপনারা অস্বীকার করতে পারবেন না যে একেবারে যারা ন্যায্য ভোটার, এবং এমনটাও দেখা গেছে যে একই পরিবারের হয়তো দুজন সদস্য, তার মধ্যে একজনের নাম বাদ গেছে আর একজনের নাম বাদ যায়নি, এবং তার পেছনে সঠিক কোনো যুক্তিযুক্ত কারণও তো দর্শাতে পারেনি। তাহলে হয়রানির ছবিটা কি স্পষ্ট হচ্ছে না? তাহলে আর সুষ্ঠুভাবে কোথায় হলো? পরিষ্কার হয়রানি হচ্ছে। দেখুন প্রচুর, হ্যালো, হ্যাঁ বলুন রুবিদি প্লিজ। হ্যাঁ দেখুন, প্রচুর বিডিও অফিসার যারা রয়েছেন তারা ভুলভাল কাজ করেছেন, সেটা আমরা জানি। ইতিমধ্যেই তাদের এগেনস্টে কিছু বিডিওর এগেনস্টে কেসও হয়েছে এবং ইয়ারও সাথেও এই জিনিসগুলো হয়েছে, সেটাও আমরা দেখেছি। তো তারা যদি কোনোভাবে কোনো কিছু ভুল করে তো সেটা তো রাজ্য সরকারের দায়ও বর্তায়, কারণ সেখানেও কি এই সময়সীমার রাজ্য বিষয়টা সরকারের চলে আসছে না? এত দ্রুততার সাথে এই কম সময়ের না মধ্যে পুরো দ্রুততা না, প্রক্রিয়াটা করা? 2002 সালে আমি বলে দিচ্ছি এই কনসেপ্টটাই আপনাদের ভুল আছে। 2002 সালেও যখন এসআইআর হয়েছিল তখনও ঠিক 5 মাস ধরেই হয়েছিল প্রায়। এই প্রসেসটাও আপনি দেখুন প্রথম থেকে প্রায় 4 থেকে 5 মাসের মধ্যেই কমপ্লিট। রুবিদি শোনা যাচ্ছে না? আমার মনে হয় যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি। আমি তার আগে আশফাক আপনার কাছে যাব, যেটা বলছিলেন যে 4 থেকে 5 মাস 2002-এ আমরা দেখেছি এবং এই সময় তাই সেরকমই একটা সময়সীমা। আমরা যদি ধরে নিই যে সেপ্টেম্বরের প্রায় শেষ থেকে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আজকে মার্চের মাঝামাঝি সময় আমরা প্রায় দাঁড়িয়ে রয়েছি, সময়সীমাটা বেশ খানিকটা কম এবং তার মধ্যে কিন্তু একাধিকবার এক রকম একটা সিদ্ধান্ত সামনে এসেছে কমিশনের এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী চলতে গিয়ে বেশ খানিকটা অসুবিধায় পড়তে হয়েছে। আপনাদের অভিযোগ ছিল, কি বলবেন? কয়েকবার, মানে আমার মনে হচ্ছে 18 বার মনে হয় কমিশন তার রুল নিয়ম চেঞ্জ করেছে। মানে সাধারণ মানুষের যখন ভোটা অধিকারের ব্যাপার আসছে, যেখানে ফান্ডামেন্টাল রাইট, এটা কিন্তু খুব আমাদেরকে বুঝতে হবে। ভাই আসপাট আপনার ধরিয়ে দিই, অ্যাডমিট কার্ড যেটা আগে বলা হতো গ্রহণ হবে, পরে বললে হবে না, একদম। একটা মানুষ পড়াশোনা করেছে, অ্যাডমিট কার্ডই তো তার ডকুমেন্ট। তা তো আছে, এবং যেটা মানুষের একদম ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, যেটা বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশনের আওতায়, সেই রকম একটা নির্বাচন কমিশন একটু বিরত করব। রুবিদি কিছু বলছে, আমরা শুনে নিয়ে আসছি। হ্যাঁ রুবিদি বলুন প্লিজ। সত্যি কথা বলুন না, অ্যাডমিট কার্ডটা বয়সের হিসেবে, মানে বয়স, অনেকের বার্থ সার্টিফিকেট নেই, সেখানে অ্যাডমিট কার্ডের মধ্যে বয়স প্রুফের জন্য সেটাকে নেওয়া হয়েছিল, কিন্তু সেটাতে ভারতীয় সেই হিসেবে কিন্তু নেওয়া হয়নি।
দুটো জিনিস আবারও গোলাচ্ছে। এরা প্রথম থেকে আরে মানুষকে ভোটাধিকার গোলাচ্ছে, তো ভারতীয় নাও হলেই হবে, এখনো ভোটাধিকার মানুষকে ভারতবর্ষের গোলাচ্ছে। মানুষেরই আরে আছে। যারা ভারতীয় ওই তারাই একই তো ভোটে- ভোটাধিকার পাবে। ওই একই ভোটে আপনাদের সুকান্ত রত্না মজুমদার বিশ্বাসের নির্বাচিত মতো হয়েছে। লোকেরা দেশের ওই একই গণতন্ত্রকে ভোটে পয়সার আপনার বিনিময়ে যখন দলের বিক্রি বিরোধী করেছিল, দলনেতা থেকে তখন আরম্ভ আপনি করে কোথায় ছিলেন মন্ত্রীরা মশাই? নির্বাচিত তখন হয়েছে। কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তারাও গিয়ে নির্বাচিত আঙুল হয়েছেন, দেখিয়ে আপনার প্রশ্নটা মন্ত্রীরা করতে সুকান্ত পেরেছিলেন? মজুমদাররা। সেই ক্ষমতা আপনার ছিল? আরে জিতেছেন সেই তো ক্ষমতা আপনারা, ছিল তাহলে যে বলুন কেন সেই ভোটার রত্না লিস্টটা বিশ্বাসের ঠিক মতো ছিল, লোকগুলোকে arrest করা ভোটার লিস্টটা হয়নি? ঠিক ছিল, সেটা দেশের মানুন, গণতন্ত্রকে তারপরে বিক্রি আসুন করছে। তর্কে। আসবো আরে রুবিদি আপনার কাছে আসবো, এবং এই ভোটার লিস্টের তালিকা অনুযায়ী কিন্তু লোকসভা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে তাহলে ফলাফল নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল। যে বিষয়টা আশফাক বলছিলাম আমি যে দেখুন, এই কমিশনের নিজের নিয়মের ঠিক না থাকার কারণে, একটা সাংবিধানিক সংস্থা তার ফোর্স না থাকার কারণে, তার পদ্ধতি ঠিক না থাকার কারণে এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কি বলা হয়েছিল যে লজিকে যদি নামের ভুল থাকে বা নামের কোনো Logical মিসম্যাচ হয় discrepancy। তাহলে এইগুলোতে কোনো কিছু হবে না। ইভেন আমি নিজে আধিকারিককে ফোন করেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে নামের যদি এ বি ভুল থাকে এইভাবে তো এটা কি মিসম্যাচ হবে? বলছে না, এটা হবে না, তারা ভোট অধিকার। তো আমার সবচেয়ে বড় প্রশ্ন বিজেপির মুখপাত্রের কাছে, যে সবচেয়ে বেশি যারা এই 60 লক্ষ মানুষ, তারা সবাই ম্যাপড। প্রথম কথা হচ্ছে তারা সবাই ম্যাপড আছে, আনম্যাপড নেই। মানে এই আনম্যাপডের যে গল্পটা আসছিল বিভিন্নভাবে, যেটা একটা হাওয়া উড়িয়ে দেওয়া হচ্ছিল, সেই হাওয়াটা নেই। আপনি দেখুন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে এই যে মুর্শিদাবাদ 11 লক্ষ ভোটার, মালদা 8.3 লক্ষ লাখ, উত্তর 24 পরগনা 5.9 লাখ, দক্ষিণ 24 পরগনা 4,80,000। 5.22 লাখ। এই যে ইভেন মালদার এমন কয়েকটা বিধানসভাতে তো 50%। তো বলুন, টোটাল যদি ভোট দেখি তার মধ্যে 8%-এরও বেশি ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে কিভাবে আমরা নির্বাচনে যেতে পারি? এই জন্য জাতীয় কংগ্রেস স্পষ্ট দাবি করছে যে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং অ্যাডজুডিকেশনে যাদের রাখা হয়েছে তাদের তালিকা প্রকাশ করার পরেই কিন্তু ভোট করা যাবে, ইলেকশন করতে হবে। এবং বেশিরভাগ আপনি দেখবেন এলাকাগুলো বাছা হয়েছে গরিব ও সংখ্যালঘু এলাকায় বেশি নাম বাদ করানো হয়েছে। মানে অনেকে বলছে আমার নাম আছে, আমার ভাইয়ের নামটা আসলো না, আমার বোনের নামটা আসলো না। কোথাও গিয়ে এই প্রশ্ন আবারও আপনি তুলছেন যে তাহলে কি এই ইনকমপ্লিট তালিকা নিয়ে ভোট হতে চলেছে? সেই ইনকমপ্লিট তালিকা নিয়ে ভোট হতে দেওয়া যাবে না। আমরা 60 লক্ষ মানুষের 8%, প্রায় 8% ভোটারের অধিকারকে ক্ষুণ্ণ করে দিয়ে, তাদের সাংবিধানিক অধিকারকে পদদলিত করে দিয়ে আমরা নির্বাচনে যেতে পারি না। এই জন্য আমাদের জাতীয় কংগ্রেসের স্পষ্ট দাবি, এবং বারবারে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন এই বিষয়টা, যে আমরা যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ নির্বাচকদের তালিকা বের করবে না এবং এই 60 লক্ষ মানুষের ঝুলিয়ে রাখা চলবে না, এদের সুনিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার, ততক্ষণ পর্যন্ত আমরা ইলেকশনে যেতে পারবো না। এবং একই সঙ্গে আপনারা যেটা দাবি করেছেন যে সুষ্ঠুভাবে এই এসআইআর প্রক্রিয়া যদি সম্পন্ন হয়, সুষ্ঠুভাবে যদি নির্বাচন সম্পন্ন হয়, এবং মনে করিয়ে দেব কমিশন কিন্তু বারবার আশ্বস্ত করছে যে একেবারে কোনো রকম ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে সমস্যা হবে না, সেই দিকটা তারা শুরু থেকেই নজরে রাখছে। তাহলে আপনারা, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব যখন বারবার এসছে, একটা টার্গেট বেঁধে দিয়েছে, সেই টার্গেট কতটা 26-এ আপনারা পূরণ করতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনাতে ফিরবো। তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাই বঙ্গযুদ্ধ 2026। আবারও চলে যাব রুবিদি আপনার কাছে। এসআইআর নিয়ে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যেখানে ভোটার না হলে তারা ভারতীয় নয়। আপনারা কি মনে করছেন এই এসআইআর বাংলার মানুষের মধ্যে, বাংলার ভোটারদের মধ্যে কতটা অভিঘাত তৈরি করবে? কারণ আপনারা 2026-এ ক্ষমতায় আসতে চলেছেন, এই স্বপ্ন আপনারা দেখছেন, এই দাবিও আপনারা রাখছেন।
দেখুন, প্রথম কথা আমি বলি, রত্না বিশ্বাসের মতো লোকেরা তৃণমূলের মানে একেবারে সিম্বলে জয়ী হয়ে কেউ পঞ্চায়েত প্রধান, কেউ দায়িত্ব নিয়ে প্রশাসনের মধ্যে রয়েছে, অথচ তারা দেশের গণতন্ত্রকে বিক্রি করেছে টাকার। আধার কার্ড, ভোটার কার্ড আমরা দেখেছি বানিয়ে দিয়েছে। আব্দুল হাইয়ের মতো লোকেরা যারা এই পশ্চিমবঙ্গের প্রশাসনের দায়িত্বে ছিলেন, এক্স হয়ে যাওয়ার পরে তারাও দেখেছি যে কিভাবে জাল পাসপোর্ট তৈরি করে দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে, ভারতবর্ষকে যদি সুরক্ষিত করতে হয়, একটা রাজ্যকে যদি সুরক্ষিত করতে হয়, তাহলে ভোটার লিস্টটাও কিন্তু স্বচ্ছ রাখাটা অত্যন্ত জরুরি। কারণ এই রাজ্যে আমরা দেখেছি একজন ব্যক্তির 100-র ওপরে সন্তান হয়ে গেছে, একজন মায়ের 2 মাস অন্তর অন্তর বাচ্চা হয়ে গেছে, 8-8টা বাচ্চা হয়ে গেছে। একজন ব্যক্তির এরকমও আছে 15 বছরের নিচে বাচ্চা ছেলেরা, তারা নাকি বাবা হয়ে গেছে, এরকম সিনারিও পশ্চিমবঙ্গে দেখা গেছে। এবং রত্না বিশ্বাসের মতো লোকেরা কোথায় কোথায় লুকিয়ে রয়েছে আমরা জানি না, কিন্তু এসআইআর শুরু হওয়ার মানে পরে আমরা একদম দেখেছি যে বিভিন্ন বর্ডার এরিয়াগুলোতে যে কিভাবে তারা পালিয়ে যাচ্ছে, কিভাবে তারা ভিড় করে রীতিমতো চলে যাওয়ার চেষ্টা করছে, তারা জানে কিভাবে কতগুলো বস্তি খালি হয়ে গেছে। সুতরাং এই কথা কিন্তু অস্বীকার করার জায়গা নেই যে রবিদি, আপনার কথা প্রসঙ্গ ধরে একটু জালিয়াতি ইন্টারাপ্ট করে একটা বিষয় একটু জানতে চাইবো। আপনি বয়সের সংখ্যার কথা তুলে ধরলেন, আমরা হিয়ারিং চলাকালীন একটা দীর্ঘ লাইন দেখেছি, একটা হয়রানির ছবি দেখেছি, এবং এটাও তো অস্বীকার করার জায়গা নেই বাংলাতে আমাদের যে উপাধি যে পদবি, অর্থাৎ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি বা চট্টোপাধ্যায় যে এক, তার জন্যও কিন্তু হয়রানির শিকার হতে হয়েছে। এই বিষয়টা কি শুধুমাত্র আলোচনার মধ্যে মেলানো যেত না? তার জন্য কি এই এত একটা দীর্ঘ হিয়ারিং প্রক্রিয়া, এত একটা হয়রানির ছবি, সেইটা কি কোথাও গিয়ে মেনে নেওয়া যায়? কিন্তু বলছি হয়রানি তো হয়েছে, হয়রানি কোথায়, সেটা তাহলে দায়টা কার? সেই ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি কে? আমি দাঁড়ান বলে দিই, ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি কে? মাইক্রো অবজারভারদের প্রপারলি দেয়নি কে? আঙ্গনবাড়ির কর্মীদের মেন জায়গায় ঢুকিয়েছে কে বা কারা? পুরো পরিষ্কার ভিডিও অফিস এই কাজটা করলেন কেন? এক মিনিট অসভ্যতা আমি করবেন না, চুপ করে বসুন। সেটআপ রেডি হবে, তারপর স্বাধীনতা, শুনুন না, আপনার সেটআপ রেডি করে নামলেন কথা কেন? বলা হয়ে যাবে, তারপর আপনি বলবেন, অসভ্যতা আমি করবেন না। শুনুন, ধৈর্য রাখুন। রুবিদি, আমরা কোনো ব্যক্তিগত আক্রমণে যাব না, আমরা শব্দ চয়নের ক্ষেত্রে একটু বিষয়টা হচ্ছে, দেখুন এই জায়গাগুলো, এই প্রসেসগুলো কাজ কারা করেনি? এই রাজ্য সরকার করতে দেয়নি, এবং বিভিন্ন সময় প্রশাসনকে বিভিন্নভাবে মানে বিডিও অফিস ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের গাড়ি ভাঙচুর করতে গিয়ে কাদের দেখেছি? আমি তো আবারও বলছি, ভোটার কার্ড, আধার কার্ড জালিয়াতি করতে কাদের দেখেছি? এই রাজ্য সরকারের কর্মীদের। সুতরাং আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি এই রাজ্য সরকার গণতন্ত্রের নামে দেশের সার্বভৌমত্বকে এবং গণতন্ত্রকে বারংবার ক্ষুণ্ণ করেছে। এবং সেই দায়িত্ব যখন এসআইআরটা যখন হচ্ছে, এই যে তারা এদেরকে এনেছিল টাকার বিনিময়, তাদের কলারটা যাতে ডিরেক্টলি গিয়ে যাতে না ধরতে পারে, এই জন্যই ধর্ণা মঞ্চ, এই জন্যই নাটক, আদৌ কোনো কিছু নাই। কারণ এদের যে কথা একটু বলতে চাইবো, এবং তা নিয়ে আমি আশফাকের কাছে সেই প্রশ্নের উত্তরে যাব। অন্তত শীর্ষ আদালতের যা পর্যবেক্ষণ, এই বিবেচনাধীন 50 লক্ষ, কারণ 10 লক্ষের মতন একটা সমস্যার সমাধান হয়েছে, এই যে 50 লক্ষ, তাদের ভোট ভবিষ্যৎ কি হবে তা নিষ্পত্তির ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে হচ্ছে এই বিশেষ ট্রাইব্যুনাল, এবং সেই বিশেষ ট্রাইব্যুনালের যে সিদ্ধান্ত তা কিন্তু মেনে নিতে হবে ইলেকশন কমিশনকে। অর্থাৎ কোথাও গিয়ে আবারও ইলেকশন কমিশনের যে ভূমিকা বা ক্ষমতা, সেটা মনে করিয়ে দিল নাকি শীর্ষ আদালত? আসবো আপনার কাছে, তার আগে এই প্রশ্নের উত্তর নেব আশফাকের কাছে। দেখুন, আজকে যে সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির যে নির্দেশগুলো দিয়েছে, তার মধ্যে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ সিদ্ধান্ত নেবেন শুধু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তার কাছেই করা যাবে আবেদন, এবং তিনি বিবেচনা করে নির্দেশ দেবেন নির্বাচন কমিশনকে। এবং ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো তালিকা নিয়ে এই নিষ্পত্তি হওয়ার পর এডজুডিকেশন, এই বিচার যে বিচারকরা যেটা নিষ্পত্তি করবেন, করার পরে যদি কারো আপত্তি থাকে, অভিযোগ থাকবে, তাহলে ট্রাইব্যুনালেই করা যাবে, ইলেকশন কমিশনে করা যাবে না। অর্থাৎ আমার যতটুকু আইনজীবী হিসেবে ধারণা হচ্ছে যে যদি কারো নাম বাদ হয়েও যায়, তখন এটা ট্রাইব্যুনালের ফেলে দেওয়ার একটা চলছে। এখনও এটা সুস্পষ্টভাবে বিচার বলেছে, ট্রাইব্যুনালের একটা ধারণা নিয়ে এসছেন, এখনো ট্রাইব্যুনালটা কিভাবে হবে, কোথাও একটা তৃণমূল কংগ্রেসকেই বলছে, কারণ এই 60 লক্ষ অলরেডি বিচারাধীন, বিচারপতিরা ইনভলভ রয়েছে, ইনভলভ প্রথম থেকেই রয়েছে। আজকে সেই ডিসিশনই পুনরায় হয়েছে। এত আনন্দ পাওয়ার কিছু নেই তৃণমূলের, তৃণমূলের বি টিম কংগ্রেসেরও এত আনন্দ পাওয়ার কিছু নেই, নাচানাচি করে কোনো লাভ নেই। পুরোপুরি শুনুন না, সুপ্রিম কোর্ট তো আপনাদের গালে চড় মারছে, আপনাদের গালে চড় মারবে। ট্রাইব্যুনাল ছাড়া কোথাও এই
নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এটা কিন্তু স্পষ্ট করেছেন। বিচার বিভাগীয় আধিকারিকদের কাজ এবং কমিশনও কাজে হস্তক্ষেপ করতে পারবে না। এর মানে নিশ্চয়ই কমিশন ইভেন একটা সবচেয়ে বড় জিনিস এখানে উঠে এসছে যে প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত সমস্যা মেটাতে হবে কমিশনকে। মানে প্রযুক্তিগত যে সমস্যা হচ্ছিল এটা কিন্তু স্বীকার করে নিয়েছে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট স্বীকার করে নিয়েছে। এর মানে কি, এত কিছুর পরেও যারা জাজেসরা এই জিনিসটা চালাচ্ছেন, যারা এটা নিষ্পত্তি করছেন, দায়িত্বে আছেন, অনেক আমার ধারণা অনুসারে অনেক জাজেরও নাম বাদ গিয়েছে, আন্ডার এডজুডিকেশন বাদ যায়নি, আন্ডার এডজুডিকেশন আছে। তো আমার বিচারকের আমার প্রশ্ন হচ্ছে সেই বিচারকদের সঙ্গে ইলেকশন কমিশন যে প্রযুক্তিগত একটা ট্রান্সপারেন্ট থাকবেন, জিনিসটা তাদেরকে সহযোগিতা করছিলেন না। কিন্তু সুপ্রিম কোর্ট বলার পরে এখন প্রযুক্তিগত নির্বাচন কমিশনকেই সমস্যার সমাধান করতে হবে যা সমস্যা হয়েছে। এবং এর মানে হচ্ছে যে কমিশন, নির্বাচন কমিশনের ভূমিকা যে মোটেও ঠিক নেই, এটা কিন্তু বারবারে এটা প্রমাণ আমরা পাচ্ছি। এবং এখন পর্যন্ত যেটা যে 10,16,000-এর নিষ্পত্তি হয়েছে। তো আমরা জাতীয় কংগ্রেসের একটাই দাবি, স্পষ্ট দাবি যে এই সমস্ত তালিকা একটাও ভোটার, তাদের অধিকার, প্রত্যেকটা নাগরিকের ভোটার, তাদের মৌলিক অধিকারকে সুনিশ্চিত করতে হবে। এই দাবি তো কমিশনও করছে যাতে একজন ন্যায্য ভোটারের নাম বাদ না যায়, কিন্তু বাস্তব ছবি তো অন্য কথা বলছে। এটাই তো চেষ্টা কারণ হচ্ছে না। ভোটের দিন সকাল অবধিও তারা জানেন না তারা ভোট দিতে পারবেন কিনা বা তারা ভারতের নাগরিক কিনা। আজকে তো সত্যি আজকে আমরা যদি দেখি যে এই যে ইলেকশন কমিশনের যে এই তাড়াহুড়ো ব্যাপারটা এবং প্রত্যেকটা প্রক্রিয়া ভারতবর্ষের মানুষের কাছে এবং পশ্চিমবঙ্গের জনসাধারণের কাছে এটা সুস্পষ্ট। এটা চলে যাব, আমি প্রশ্নের উত্তর নেব রবিদির কাছ থেকে। প্রিপারেশন নিয়ে এটা শুরু হয়নি, এটা প্রথম থেকে হঠাৎ আমি করে বলছি চালু এই করেছেন পুরো শুধু 60 হয়রানি লক্ষ করার জন্য। বিচারাধীশ যাদের রয়েছে তাদের পরিষ্কারভাবে এটা প্রথম থেকেই ইলেকশন কমিশন এবং বিচার জুডিশিয়ারির বিষয় একদম একত্রিত হয়ে করছে। এখানে কোনোদিন কোনো প্রশ্ন থাকার আর কথাই নাই সেদিনের পর থেকে। তাদের মধ্যে 10 লক্ষর এখনো অবধি লিস্ট বেরিয়েছে বা সমাধান হয়েছে, আর বাকিটা বাকি আছে। এই তো বিষয়, এটা নিয়ে তো প্রথম থেকে একই বিষয় বারংবার চাবিয়ে তৃণমূল আনন্দ করে বলছে যে আমাদের কথা মেনেছে। আপনাদের কথা কিছু মানেনি, বরঞ্চ ইলেকশন কমিশন যেভাবে বলেছে কোর্ট সেভাবেই সমস্ত কিছু করছে। আপনারা এত আনন্দ করে লাফালাফি করার কিচ্ছু নেই, তাই বললো বিশ্বাস করুন। অবজারভেশন কি তাই বলছে? আশিস দা একদমই তাই। দেখুন ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জায়গায় গিয়ে চটটা আপনাদের মারছে, কিন্তু চটটা আপনারা এখনো বুঝতে পারছেন না, চটটা এখনো বুঝতে পারছেন না। কারণ পশ্চিমবঙ্গের যে কন্ডিশন আপনারা করে রেখেছে। একটু আশিস দার বক্তব্য শুনে নিয়ে একটা জিনিস, একটা প্রশ্ন করতে আমি বাধ্য। বিজেপির মুখপাত্র বলেন যে নির্বাচন কমিশন আলাদা, আমরা আলাদা। তো নির্বাচন কমিশনের যে প্রযুক্তিগত ভুল সেটা প্রমাণিত হচ্ছে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক নির্বাচন কমিশনের পক্ষ নিচ্ছে, পলিটিক্যাল পোস্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি একজন আইনজীবী জানেন না? তাহলে কি ভারতীয় জনতা পার্টি একেবারে আপনার কাছে উত্তরটা নেব যে কেন তাদের পক্ষ নিয়ে আপনারা কথা বলছেন, এই অভিযোগ তুলছে কংগ্রেস এবং তৃণমূল সভাপতি আসবো রবিদি। আমরা কারোর পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু দেশের সংবিধান যারা মানে না তাদের বিরুদ্ধে আঙুল তুলতে আমাদের আঙুলটা দেখবে না, আমাদের আঙুলটা কিন্তু সোজাভাবেই দাঁড়িয়ে থাকবে। একদম পরিষ্কারভাবে দেশের সংবিধান নিয়ে যারা ছিনেমিনে খেলছে, দেশের গণতন্ত্র নিয়ে যারা ছিনেমিনে খেলছে, তাদের এগেনস্টে আঙুল উঠেছিল, আজও উঠবে, আগামী দিনেও উঠবে। তারা যে ভুল কাজ করেছে সেটা কিন্তু একদম জনসমক্ষে রয়েছে। কারণ আমরা দেখেছি লাভলি খাতুনের মতো লোকেদেরকে এরা পলিটিক্যাল সিম্বল দিয়ে দিয়েছে যে নাকি বাংলাদেশের নাগরিক। কোন সাহসে এরা করতে পারে? দেশের সংবিধান সুইসাইড করেছে, নয় আমার দেশে আরে হয়রানি কারণে আরে বিচার করেছে, আরে প্রমাণ আছে কিছু এসআইআর এর জন্যই করেছে। আরে আপনারা করিয়েছে পুরো কেসটা শুনুন। এখানকার এমনিতেও রাজ্য সরকারের কনভিকশন রেট প্রচন্ড ডাউন, ঠিক আছে, কোনো কেসে সলভ করতে পারে না। তাই এখন কি করেছে রাজ্য সরকারের মানে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী বলেছে ভারতবর্ষের আপনাদের ডবল ইঞ্জিন সরকার কোথায় কোথায় কি করেছে মানুষ দেখেছে। কারণ তোদের দ্বারা তো এমনিও কিছু হবে না, অমনি কিছু হবে, কোনো কেস সমাধান হয়নি। শুনুন
কোনো খবরে কেসে দেখেছি, পরিষ্কারভাবে কোনো দেখে তদন্ত আছি। হয়নি, কোনো আমি- পোস্টমর্টম রিপোর্ট আমি- পাওয়া যায়নি। আপনি কোন সেন্সে কোন কিছু বলছেন? একদম মমতা একদম বন্দ্যোপাধ্যায়ের বলতে ভুলভাল বাধ্য বক্তব্যের মধ্যে আপনারা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। মানুষের বিভ্রান্ত হওয়ার হওয়াটা প্রশ্ন যেখানে আসছে, যারা বাংলার ভোটার তাদের বিভ্রান্ত হওয়ার প্রশ্ন যেখানে আসছে, সেখানে এই এসআইআর সত্যি কোন রাজনৈতিক দলের কাছে একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠবে সেটা তো সময়ই বলবে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে নির্বাচনের দিন ঘোষণা এবং তারপরে ফলাফল। আমি একটু অন্য প্রসঙ্গে যাব। নির্বাচনের যে দফা তা নিয়ে আমরা দেখছি এবারে অন্তত বিরোধীদের তরফ থেকে যে দাবি তোলা হয়েছে যে এক দফা বা নিদেন পক্ষে দু দফার, এবং কমিশন সেই বিষয়ে আমরা দেখেছি গতকালই তারা স্পষ্ট করেছে যে একেবারে বঙ্গের যে আইন শৃঙ্খলা তার ওপর বিবেচনা করেই কিন্তু তা স্থির করা হবে এবং দিল্লিতে গিয়ে তারপরে তার সিদ্ধান্ত নেওয়া হবে। কি বলবেন আপনারা? দেখুন, আমাদের জাতীয় কংগ্রেস প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় সভাপতি নির্দেশ অনুসারে আমরা যে দিয়েছেন মাননীয় প্রদীপ ভট্টাচার্যজির নেতৃত্বে এবং আশুতোষ চ্যাটার্জি এবং আমাদের প্রসেনজিৎ বোস এনাদের নেতৃত্বে আমাদের দাবি দেওয়া হয়েছে এবং স্পষ্ট আমাদের দাবি যে আমাদের এক দফাই করতে হবে। কারণ শুভঙ্কর সরকার মাননীয় প্রদেশ সভাপতি উনি সুস্পষ্ট জানিয়েছেন বিষয়টা কেন এক দফায় আমরা চাইছি। কারণ শাসক দলের যে নির্যাতন, যে ভোট প্রক্রিয়াকে শাসক দল বা তৃণমূলের সরকার যেইভাবে নির্বাচনকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে এবং ভোট করায়, মানে বলতে বাধ্য হচ্ছে ভোট করায়, ভোটটাকে ওনাদের কিছু গুন্ডা বাহিনী আছে এখান থেকে ওইখানে গিয়ে, এখান থেকে ওখানে গিয়ে যদি 7-8 দফায়, যেমন 2016 সালে আমরা দেখেছিলাম মনে হয় 6 দফা, তারপরে 8 দফা হয়ে গেল, বেড়ে 2021 সালে 8 দফা হয়ে গেল। এখানে আমাদের নেতা এবং আমাদের প্রদেশ সভাপতি বলছেন, শুভঙ্কর সরকার মহাশয়ের যুক্তি হচ্ছে দফা যাই হোক, ফল যে শূন্যই তারা কি করছেন, গুন্ডা বাহিনী দিয়ে এদিক ওদিক করে তাদের এবং সেই সুবিধা জায়গা হচ্ছে। থেকে এই আপনারা সুবিধা চাইছেন যেন যে না এক দফায় পান, নির্বাচন শাসক হোক। দল যেন এই সুবিধা না পান এবং গুন্ডা বাহিনীর মাধ্যমে যেন এই ভোট নির্বাচনে প্রভাবিত না করতে পারেন, তার জন্য আমরা এক দফা দাবি করেছি। রুবিদি, আপনাদের কি মত, আপনারা কি চাইছেন? দেখুন, আমরা চাইছি ইলেকশন কমিশন পুরো সিচুয়েশন বুঝে তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মান্যতা দেব। কারণ পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার সিস্টেম পুরোপুরি কোল্যাপস করে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এই কারণে, কারণ ইলেকশনের আগে হোক আর পরে সন্ত্রাস কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। সেটা তৃণমূলের লোক তৃণমূলকে মার্ডার করা হোক, তৃণমূলের লোক বিজেপিকে মার্ডার করা হোক, তৃণমূলের লোক পুলিশকে মারধর করা হোক, তৃণমূলের লোক কোনো মানে মুর্শিদাবাদের মতো সিচুয়েশন ক্রিয়েট করা হোক, কি রবীন্দ্রনগরের মতো সিচুয়েশন ক্রিয়েট করা হোক, কি জেসিবির মতো কাণ্ড হোক, কি শেখ শাহজাহানের মতো কাণ্ড হোক, কি মানুষকে, কি মহিলাকে উলঙ্গ করে মাঝ রাস্তায় মারা হোক, এগুলো আমরা তৃণমূলের থেকে দেখেছি। আমাদের পাশের রাজ্য মণিপুর, কলেজে একটু কলেজে মনে ধর্ষণ রাখবেন। থেকে শুরু করে সমস্ত। এক মিনিট, আমি বলিনি, আপনি বলেন, বলুন, বলেন, নিশ্চয়ই আপনারটাও মণিপুরটা শুনতে মনে হবে। রাখবেন। এবার বিষয়টা হচ্ছে কলেজে কলেজে যেভাবে ধর্ষণ সেন্টার খুলে রেখেছে, সেগুলো তো তৃণমূল যেভাবে যুক্ত, হাসখালির মতো লোকগুলো যেভাবে যুক্ত রয়েছে, অভিযুক্ত যেভাবে রয়েছে, তো সেভাবে আমরা সারা বছরই আলটিমেটলি পশ্চিমবঙ্গে একটা কম্প্যাক্ট একটা সন্ত্রাস চলে, রীতিমতো চলে। এবং আমরা যদি সিপিএম আমল দেখি বা তৃণমূল আমল দেখি, একদম টানা আমরা কোনো দিন সুষ্ঠুভাবে নির্বাচন দেখিনি এখনো। জ্ঞান তো আমরা এখনো অবধি দেখতে পাচ্ছি না, কিন্তু আগামী দিনে আমরা চাইছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি যেসব রাজ্যে রয়েছে আপনি যদি দেখেন সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, কোথাও কোনো ঝামেলা অর্থাৎ আপনাদের আমরা মত চাই হচ্ছে সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয়, রাজ্যের সেটা আইন এক দফা শৃঙ্খলা বা দু দফা পরিস্থিতি হোক। বিবেচনা করে আর কেউ যদি- কমিশন অন্তত সিদ্ধান্ত নেয় যে এক দফা বা দু দফায়, সেক্ষেত্রেও আপনাদের আপত্তি নেই, বা দফাটা অন্তত বঙ্গের যে নির্বাচনের চরিত্র গত কয়েকবারে দেখেছি 7 দফা 8 দফা, সেক্ষেত্রেও আপনাদের সমস্যা নেই। আশিস, আমি আপনার কাছে যাব। বিরোধীরা আমি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, আরেকটু নেব। হ্যাঁ বলুন please। একটা কথা জাস্ট বলবো, আমি আশিস দার থেকে পারমিশন নিয়ে বলছি। হ্যাঁ, বলুন, না, যে বলুন, আরেকটি বলুন। বিষয়, কেউ যদি ভেবে থাকে যে তৃণমূলের সন্ত্রাস এখান থেকে ওখানে যায়, সন্ত্রাসী লোকগুলো, তাহলে একদম ভুল। তাদের গুন্ডা বাহিনী প্রত্যেকটা ব্লকে ব্লকে আছে, প্রত্যেকটা বুথে বুথে আছে। ইলেকশন কমিশনকে সেটা ভেবে সমস্ত কিছু প্রসেস সেভাবেই কিন্তু চালাতে হবে। কারণ আমি কিন্তু আবারও বলছি, এদের প্রত্যেকটা বুথে বুথে, প্রত্যেকটা ব্লকে ব্লকে গুন্ডা রেডি করে, প্রত্যেকটা ব্লকে ব্লকে আমি গুন্ডা উত্তর রেডি নেব করে। আশিস দার কাছ থেকে। আশিস দা, আপনাদের বিরুদ্ধে মানে বরাবর একটা অভিযোগ বিরোধীদের তরফ থেকে উঠে আসে যে রাজ্যে আইন শৃঙ্খলার
পরিস্থিতির ক্ষেত্রে তারা প্রশ্ন তোলেন, এবং সেটা বাম আমল হোক বা তৃণমূল কংগ্রেসের আমল হোক, বর্তমান শাসক দলের ক্ষেত্রেও এই ভোটের যে চরিত্র সেটা কোথাও গিয়ে বদলায়নি, এবং এটা অস্বীকার করা জায়গা নেই যে অন্যান্য রাজ্যের থেকে বঙ্গে অন্তত নির্বাচনের চরিত্রটা আমরা বরাবরই একটা আলাদা দেখেছি। কি বলবেন? আবারও বলি যে এই ভোট যেদিন হবে সেদিনও আবার এরকম অভিযোগ উঠবে, কিন্তু দেখবেন এই ভোটের আগে অবধি যে অভিযোগের টানা চলছেন আমাদের বন্ধু আসপাক বা দিদিভাই বলুন, ৮০,০০০-এর মতো বুথে আপনারা যখন সংবাদ পরিবেশন করবেন ভোটের দিন, দেখবেন ৩০টা-৩২টা বুথে নিশ্চয়ই অসুবিধাজনক কোনো ঘটনা ঘটেছে, একে অপরের সাথে হাঙ্গামানি হয়েছে, কোথাও গন্ডগোল হয়েছে। এটা তো বোথ সাইড হয়, তালি তো এক হাতে বাজে না, দুতালিতে বাজাতে হয়। ফলে এটা এই অজুহাত, মানুষের দুটো হাত থাকে তো আর একটা অজুহাত থাকে। নির্বাচনের পরে হারার আগে ভোটের সময় দেখবেন দুটোর সময় ভোট বক্স তুলে নিয়ে বলবে যে আমরা ভোট থেকে নাম তুলে নিলাম, ভোট থেকে নাম তুলে নিলাম। অর্থাৎ পরাজয় নিশ্চিত জেনে এই অজুহাতটা এখন থেকেই খাড়া করুন। আমরা জানি আপনাদের ৭৭টা এবার নামতে ৫০-এর নিচে নামবে, আর যারা শুনে আছেন তারা শুনে থাকবে। একজন করে কারোর মতামতই শোনা যাচ্ছে না। আমি প্রত্যেকের কাছে ফিরবো একসাথে বললে আমরা কারোর মতামতই কিন্তু শুনতে পাচ্ছি না। রুবিদি বলুন। তৃণমূলের লোক তৃণমূলকে মেরেছে, এই সিনারিও আমরা দেখেছি ইলেকশনের সময়, তাদের মধ্যে খাওয়া খাবির লড়াইয়ের জন্য। এবং শুধু তাই নয়, কিন্তু ইলেকশনের সময় আমরা দেখেছি ব্যালট বক্স নিয়ে পালিয়ে যাচ্ছে, কোথাও বোম্বিং হচ্ছে, কোথাও গুলি চালিয়ে বলছে যে কেউ ভোট করতে বেরোবি না, তাহলে কিন্তু শুট করে দেবো, এরকম চলছে। বাড়িতে চুপচাপ মাংস খেয়ে যায়, আমরা তো ভিডিও ফুটেজ টিভিতে বসে দেখেছি। আচ্ছা, এবার এর উত্তরটা নিয়ে নি আশিসদা থেকে। আশিসদা, ভোট করানোর অভিযোগ কোথাও নিয়ে তুলছে বিজেপি এবং কংগ্রেস আপনাদের বিরুদ্ধে। রুবিদি, এই প্রশ্নের উত্তর একটু নিয়ে নি আশিসদা থেকে। আশিসদা, ভোট করানো, যেটা আবার ভাই বন্ধু আসপাক বললেন, ভোট করানোটা সত্যি একটা করাতে হয়, কারণ আজলা করে জল তবে কলসিতে ভরলে জল ভরা যায়, ভোট ময়দানে ছড়িয়ে থাকে। এই যে স্টাইলটা মানুষের বাড়িতে গিয়ে মোটিভেশনটা আনা, নোটবন্দির সময় মানুষের পাশে দাঁড়ানো, এসআইআর এর সময় দুর্দশার মধ্যে দিয়ে মানুষকে ফেলার প্রতিবাদে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, সেইটা আমাদের কায়দা, সেইটাই ভোট করাবো। এবং মানুষ ইতিমধ্যেই স্থির সিদ্ধান্ত নিয়েছে যে এসআইআর এর হয়রানির প্রতিবাদ ওই ইভিএম এর মেশিনে দেবে। আবারও আপনাদের বলে রাখি, সন্ত্রাসের অভিযোগ করছেন, আপনাদের যে যাত্রাগুলো হচ্ছে, আপনাদের যে সভাগুলো শরীরবাবু থেকে আরম্ভ করে বিরোধী দলের আপনি রুবিদি নোটবন্দির প্রসঙ্গ তুললেন, যে বিষয়গুলোকে সামনে রেখে নোটবন্দি হয়েছিল তা কিন্তু এখনো অন্তত ভারতের জনগণ দেখেননি একদম। আমি চলে আসবো আশফাক আপনার কাছে। দেখুন, আমি যে সন্ত্রাস আর কয়েকটা ডেটা আমি আপনাকে বলি, এই ডেটাগুলো যদি দেওয়া হয় 2023 সালে পঞ্চায়েত নির্বাচন, এখানে মানে কয়েকশো 60-70-এরও বেশি লোকের মৃত্যু ঘটেছে এই নির্বাচনের সহিংসতায়, তৃণমূলের নির্বাচনের সহিংসতায়। 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, এখানে যে 34% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়। বুথ দখল, বোমা উদ্ধার দিতে পারেনি, কারণ আপনারা প্রার্থীকে ঢুকতে দিচ্ছেন না, গুন্ডা বাহিনী সন্ত্রাস দিয়ে ওটা বললাম না, সন্ত্রাসবাদী গুন্ডা বাহিনী এদেরকে দিয়ে আটকে দিচ্ছে। তারপরে ভোটের দিন সহিংসতার রিপোর্ট, বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে ভোটারদের বুথে ঢুকতে বাধা, বিরোধীদের এজেন্টদের বের করে দেওয়া, বুথ দখল এবং পশ্চিমবঙ্গের নির্বাচন মানে আজ মানুষের মনে ভয়, গণতন্ত্রে ভোট দেওয়ার অধিকার, কিন্তু এখানে অনেক জায়গায় সেটা সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে এই তৃণমূলের প্রশাসন বা পুলিশ। আমি ওসিদের কথা বলবো, থানার প্রত্যেকটা ওসি তারা বিহেভিয়ার করে যে তারা থানার তৃণমূলের প্রেসিডেন্ট হিসাবে। তো এই যে আমরা বলি না তৃণমূলের ঝান্ডা ধরো বা তৃণমূলের জামা পরো, তো আজকে আমরা রাজীব কুমারের প্রশ্ন যখন আসে তখন শাসক বিরোধীর মধ্যে এই তরজাটা চলতেই থাকে। আমি রুবিদি আপনার কাছে যাব। এই যে আমরা দেখেছি কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের এবারও একটা টার্গেট সেট করে দিয়েছে, এবং সংগঠনের ক্ষেত্রে যেখানে 1 কোটির একটা সদস্য সংখ্যা টার্গেট রাখা হয়েছিল, লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, সেটা প্রায় লাখের গণ্ডিতে গিয়ে আটকে গেছে। তাহলে কোথাও গিয়ে আপনাদের যে একেবারে তৃণমূল স্তরে একটা বড় সংগঠন রয়েছে, বা আপনারা এই নির্বাচনের যে ফলাফলের দিকে নজর রাখছেন, মানে ঠিক কোন সমীকরণের ভিত্তিতে?
দেখুন, একটা কথা পরিষ্কারভাবে ভারতীয় জনতা পার্টি এবার যা যা ভুল আগে করেছে, যা যা ভুল থেকে শিখেছে, একদম শিখেছে। আগে যে ভুল হয়নি যে আমরা এমনি এমনি হেরে গেছি বিনা কারণে, আমাদের ভুল ছিল না সেটা নয়, আমাদেরও কিছু ভুল ছিল, সেখানে আমরা সেগুলোকে সংশোধন করে সুন্দরভাবে গ্রাউন্ড লেভেল আমরা সুন্দরভাবে সাজিয়েছি। বিশ্বাস করুন, আমরা ভোটে এবার জিতবো, এটা একদম ধরে নিন, এটা একদম ধরে নিন, এটা লেখা হয়ে গেছে, আমরা জিতছি। আপনি বলুন না, তৃণমূল গতবারও আমরা শুনেছিলাম 200 পার এই আসন সংখ্যা, সেখানে প্রায় 100-র নিচে গন্ডিতে আটকে গেছিল। এবারে কত আসন সংখ্যা আপনারা লক্ষ্যমাত্রায় রাখছেন? ক্ষমতায় আসেনি ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি একের পর এক প্রধানমন্ত্রী এসে কিন্তু একের পর এক পশ্চিমবঙ্গকে উপহার দিয়েছে। এই পশ্চিমবঙ্গে যদি শিল্প যদি চাই, এই পশ্চিমবঙ্গে পুনরায় গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে চাও, বা এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভটা যদি সুরক্ষিত থাকতে চায়, নারীরা যদি সুরক্ষিত থাকতে চায়, যদি ইমপ্লিমেন্ট চায়, প্রত্যেকটা জায়গায় যদি চাকরি এবং স্কুল কলেজগুলো ভারতীয় জনতা পার্টিকে আনতেই হবে। আর যদি দুর্নীতি করতে চায়, যদি ধর্ষকদের যদি বাড়ির সামনে এনে নিতে চায়, যদি রেশন দুর্নীতি, আবাস দুর্নীতি করতে চায়, যদি চুরি করতে চায়, তাহলে কিন্তু এই তৃণমূলকে সে ভোট দেবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝে গেছে তৃণমূলকে ভোট দেওয়া মানে নিজের পায়ে নিজের কুড়ো মারা এবং গণতন্ত্রকে বিপন্নতাতে ফেলে দেওয়া। সুতরাং কোনোভাবে পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূলকে ভোট দেবে না, দিচ্ছে না, তৃণমূল আসছে না ক্ষমতায়। উপহারের কথা বললেন রুবিদি, সেক্ষেত্রে বাংলার বঞ্চনার অভিযোগ তো একাধিকবার এসছে, বাঙালিদের বঞ্চিত করা হচ্ছে, সেই অভিযোগও তো একাধিকবার এসছে। এই অভিযোগ এসছে, এই অভিযোগটা তৃণমূল করেছে এবং সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেটটা দেয়, কিন্তু এরা যেভাবে দুর্নীতি করেছে। আবাসে দুর্নীতি করেছে, শৌচালয়ে দুর্নীতি করেছে, রেশনে দুর্নীতি করেছে, শিক্ষায় দুর্নীতি করেছে এবং কোটি কোটি টাকা তৃণমূলের নেতাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তৃণমূলের গার্লফ্রেন্ডের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। সুতরাং মানুষের কাছে কিন্তু একটা স্পষ্ট ধারণা একেবারে চলে এসছে যে তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতিবাজ একটা সরকার, চৌর্যবৃত্তির একটা সরকার। সুতরাং মানুষ কেন এদের বিশ্বাস করবে? এরা শুধুমাত্র টিভিতে যে হাউ হাউ করবে, দুটো বন্দুক আছে বলে তাই জ্বালাবে মানুষকে, আর মানুষ ভোট দিয়ে দেবে। এবার মানুষের শীত দ্বারা সঠিকভাবে রেখে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি আসছে পশ্চিমবঙ্গে। আমরা আমাদের সময় একদম শেষ, আমরা একদম র্যাপআপে যাব। অর্থাৎ বিজেপি, আমরা শুনলাম রুবিদির বক্তব্য যে নিশ্চিত তারা যে ভারতীয় জনতা পার্টি এবারে অন্তত 2026 নির্বাচনে আসছে, কিন্তু কোথাও গিয়ে গতবারও আমরা দেখেছিলাম যে 200 পারের যে স্বপ্ন দেখেছিল সেই গন্ডিটা কিন্তু 100-র নিচে আটকে গিয়েছিল। এবারে অন্তত কতটা তারা এগিয়ে যায় বা সত্যি পরিবর্তন হয় কিনা সেদিকে নজর তো থাকবে। আমাদের সময় সংক্ষিপ্ত। কি বলবেন? নারী সুরক্ষার কথা বিজেপির বললে মানুষ অবাক হয়ে যায়, মানায় না। আমি ডেটা বলছি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো মধ্যপ্রদেশ বহু বছর ধরে নারীর বিরুদ্ধে অপরাধ সংখ্যায় শীর্ষে, উত্তরপ্রদেশ ধর্ষণ ও নারী নির্যাতনের বহু ঘটনা সামনে এসেছে, রাজস্থান, মানে এটা আপনাদের বলছি, এনসিআরবি রিপোর্ট বলছি, বিজেপির কাছে মানায় না। বিজেপি এবং তৃণমূল একই কয়েনের এপিঠ ওপিঠ, এবং না ভোট লুট আমরা মানবো না ভোট বাদ দেওয়া মানবো, দুটোই অপরাধ এবং দুটোই সংবিধান। আমি একেবারে সব শেষে আশিস দা আপনার কাছে চলে যাব। কংগ্রেসের অভিযোগ যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই কয়েনের এপিটোপিট, আবার বিজেপি অভিযোগ করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একই কয়েনের এপিটোপিট। কি বলবেন আপনার বক্তব্য নিয়ে শেষ করবো আজকে? 7:52 হয়েছে, 7:50 যখন ম্যাডাম রুবিদি বলছিলেন তখন ব্রিগেডে কয়েকটা ঘোড়া হেঁচে উঠেছিল। ওই ঘোড়া হাসে কখন জানেন? যখন অবাস্তব কথা মানুষ বলে। আপনাদের এই স্বপ্ন যে দুঃস্বপ্ন, সেটা ঘোড়া হেঁচে প্রমাণ করেছে। ব্রিগেডের ঘোড়া এখন হাসছে। 18ই মার্চ ব্রিগেডে দেখবেন অনেক ঘোড়া পাশে দিয়ে ঘুরে বেড়াবে, তারা হাসবে আপনাদের কথা শুনে। আপনাদের স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন হয়ে যেন না দাঁড়ায়। মে মাসে যেন আপনারা ভালোভাবে আবার সুস্থভাবে রাজনীতিতে থাকুন। আমরা চাই বিজেপি রাজনীতি করুক, কংগ্রেস রাজনীতি করুক, সমস্ত বিরোধীরা রাজনীতি করুক। গণতন্ত্র এখানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমি শুধু সেটিং এর কথা একটা জিনিসই বলবো, যে সেটিং এর কথা যে বলে, অথচ রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের কোনো সিচুয়েশন নিয়ে কিন্তু টুইট করতে দেখা যায় না। সুতরাং এরা যে ইন্ডিজোট সেটা পরিষ্কারভাবে মানুষ জানে। এরা যে একেবারে ইন্ডিজোটে একদম সেটিং ভাবে চলছে সেটা সাধারণ মানুষ বুঝে গেছে। সুতরাং বিজেপির সাথে যুক্ত করার কোনো লাভ নেই। আপনাদের কোনো লাভ নেই। আমাদের লাভ লোকসান নিয়ে আপনাদের চিন্তা নেই, আপনারা আঞ্চলিক দল থাকুন না, আমরা বুঝে নেব। ঠিক আছে, ভুলে যাচ্ছে যে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি
কোনো মানুষ এখন বুঝে গেছে সারেন্ডার নরেন্দ্র সারেন্ডার, ও বাবা। এই সারেন্ডার নরেন্দ্র দিয়ে দেশ চলবে না। ভারতবর্ষের মানুষ বুঝে কোথায় গেছে আজকে সারেন্ডার ভারতবর্ষকে নরেন্দ্র দিয়ে নরেন্দ্র দেশ মোদীজির চলবে না। হাত ধরে ট্রাম্পের কাছে অর্থনৈতিক কি করে ব্যবস্থা ছুটে গেছে, অভিযোগ পাল্টা অভিযোগ স্টুল চাইলে চলবে, কি করে নাম তর্ক দিচ্ছে, বিতর্ক জবাব দিতে চলবে। পারবে। অন্তত আজকে নির্বাচনের দিন ঘোষণার পর আসবাক আমাদের সময় শেষ, আলোচনা শেষ করতেই হবে। রুবিদি, আলোচনা শেষ করতেই হবে, সময় শেষ। তর্ক বিতর্ক এবং অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকবে এবং নির্বাচনের দিন ঘোষণার পর নিঃসন্দেহে তা বাড়বে এবং ফলাফল কোন দিকে যায় সেদিকে নজর তো থাকবে। তবে আজকে আমাদের এই বঙ্গযুদ্ধ 2026-এর এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হচ্ছে আগামীকাল, সঙ্গে থাকুন।